গচ্ছাগাছে সরকারের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নেয়া প্রায় ৩৩,০০০ কোটি টাকার বিশাল প্রকল্প। বিপুল অর্থ খরচের পরও কমেছে ছাত্রছাত্রীর ভর্তি। বিপরীতে চাপ বেড়েছে মাদ্রাসা ও বেসরকারি কিন্ডারগার্টেনে। এই প্রকল্প ব্যর্থ হওয়ার পেছনে ৯ কারণ খুঁজে পেয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। আর বিশ্লেষকরা বলছেন ব্যর্থতার এই দায় সরকারের। বিস্তারিত ইমদাদ হোসাইনের বিশেষ প্রতিবেদনে। বাবার হাত ধরে মাদ্রাসা থেকে বাসায় ফিরছে দ্বিতীয় শ্রেণীর এই শিক্ষার্থী। কেন প্রচলিত স্কুলের বদলে মাদ্রাসা, সেই প্রশ্নের জবাবে শিক্ষার্থীর বাবা জানান, ভরসা নেই সরকারি ব্যবস্থায়। ওকে আমার ধর্মীয় শিক্ষাটা এই শিশুকালে যদি দেই, পরবর্তীতে সে জেনারেল লাইনে যেখানে যাক, ও কিন্তু যে মুসলমান ওইটা তার কাছে থাকবে, যে না আমি একজন মুসলমান। এটা যদি আমাদের প্রাইমারি স্কুলগুলোতে দিত, তাহলে আমরা আজকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতাম না। মাদ্রাসা কর্তৃপক্ষেরও দাবি, প্রতিবছর শিক্ষার্থীর চাপ সামলাতে হিমশিম খেতে হয়। কেননা দেশের উচ্চবিত্ত থেকে শুরু করে সরকারি কর্মকর্তাদের সন্তানরাও পড়ছেন এখানে। সকল পেশার শিক্ষিত সচিব, ম্যাজিস্ট্রেট, জজ সকলের ছাত্র সন্তানেরা আমাদের এখানে অধ্যয়ন করে। অথচ বিপরীত চিত্র রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রশিক্ষিত শিক্ষক, আধুনিক সব ব্যবস্থা থাকার পরও প্রতিটি শ্রেণীকক্ষ প্রায় ফাঁকা। শিক্ষকরাও জানালেন অভিভাবকদের অনাগ্রহের কথা। উচ্চবিত্ত যারা, তারা তো মনে করছে যে আমি একটা ভালো পরিবেশ পাচ্ছি কেজি স্কুলে গিয়ে, এটা তাদের ধারণা। আর প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যেটা হয়, আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ম্যাক্সিমাম পথ শিশু থাকে, তারপর নিম্নবিত্তই বেশি থাকে। অথচ এই শিক্ষার মানোন্নয়নে ২০১৮ সালে PDP-4 নামে প্রায় ৩৩,০০০ কোটি টাকার বিশাল প্রকল্প হাতে নেয় সরকার, যাতে 40% উপরে ঋণ দেয় বিশ্বব্যাংক, ADB ও ইউরোপীয় ইউনিয়ন। এই প্রকল্প নিয়ে করা IMED সাম্প্রতিক গবেষণা বলছে, বিপুল অর্থ খরচের পরও কমেছে প্রাথমিক শিক্ষার্থীর সংখ্যা। যেমন ২০১৮ সালে ছিল ১,৭৩,০০,০০০, ৫ বছর পর যা নেমে আসে ১,৬২,০০,০০০ যদিও একই সময়ে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক বেড়েছে ৩,০০০-এর উপরে। শিক্ষার্থী কমার কারণ হিসেবে দায়ী করা হয় করোনা মহামারী, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, মাদ্রাসা, কিন্ডারগার্টেন সহ এনজিওগুলোর বিস্তৃতি। ওরা তো অনেক ছোট, 4 বছর প্লাস 3 বছর প্লাস বাচ্চারা, সো ওদের কিন্তু টেক কেয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওটা কিন্তু আমরা সরকারি থেকে ওইভাবে টিচারদের থেকে পাই না, ওই সহানুভূতিটা থাকে না। এজন্য সব বাবা মা হয়তো প্রাইভেটের দিকে একটু বেশি ঝুঁকে। যে বাচ্চাটার মধ্যে ধর্মীয় ভীতি থাকবে, সেটা অ্যাডিক্টেড হবে না, সে অনৈতিক কোনো কাজে যাবে না। মানুষ এখন বাঁচার জন্য, বাচ্চাদের বাঁচানোর জন্য এদিকে যাচ্ছে। তবে এই শিক্ষাবিদ মনে করেন, সরকারের সার্বিক ব্যর্থতায় কমেছে শিক্ষার্থী ভর্তির হার। যাদের আর্থিক সঙ্গতি আছে তারা এই প্রাথমিক শিক্ষার যে একটা একেবারেই নিম্ন পর্যায়ের অবকাঠামোগত যে অবস্থা, সেইটার চেয়ে পাশের কিন্ডারগার্টেনটির অবকাঠামোগত অবস্থা তুলনামূলক ভালো হওয়ায়, পরিবেশটা ভালো হয় এবং বাবা মায়ের আর্থিক সঙ্গতি থাকায় তারা সেখানেও শিক্ষার্থী স্থানান্তর করছে। শিক্ষকরা কিভাবে পড়াচ্ছেন, কতটুকু পড়াচ্ছেন, কোথায় তাদের আরও প্রাসঙ্গিক সাপোর্ট দিলে শিক্ষণের মানটা বাড়বে, এই জায়গাগুলো আসলে করতে পারেন না, সহায়তা করতে পারেন না। এখানে গুরুত্ব দিতে হবে এবং সহযোগিতা বাড়াতে হবে। বর্তমানে সিলেট বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাথে দ্বিমুখী আচরণ করল কেন্দ্রীয় ব্যাংক। মাত্র ৩ মাসের ব্যবধানে উল্টে দেয়া হলো অনিয়মের বিরুদ্ধে নেয়া শাস্তির আদেশ, জানিয়ে বিব্রত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। মুখপাত্র জানান, কী কারণে এই সিদ্ধান্ত দেয়া হয়েছে তা খতিয়ে দেখা হবে, নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুজ্জাহের আনাস। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভালোই ছিল ইন্টারন্যাশনাল লিজিং, কিন্তু আওয়ামী আমলে পিকে হালদার সহ বেশ কয়েকজন দুর্নীতিবাজের থাবায় প্রতিষ্ঠান থেকে উধাও হয় বিপুল পরিমাণ অর্থ। এরপর নানা উত্থান পতনের পর আদালত থেকে প্রতিষ্ঠানটিকে টেনে তুলতে সাবেক সচিব নজরুল ইসলাম খানের নেতৃত্বে দেওয়া হয় বোর্ড। অথচ টেনে তোলার পরিবর্তে প্রতিষ্ঠানটিকে আরও ডুবিয়েছেন তারা। ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে উঠে আসে এ সংক্রান্ত নানা অনিয়ম, যার প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেয়নি ইন্টারন্যাশনাল লিজিং কর্তৃপক্ষ।
বছর খানিক পর বিষয়টি আবারও ইন্টারন্যাশনাল লিজিংয়ের নজরে আনে কেন্দ্রীয় ব্যাংক, যার প্রেক্ষিতে সবশেষ 2025 সালের অক্টোবরে অনিয়মে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। নিয়ন্ত্রক সংস্থার সেই নির্দেশনা মেনে চলতি বছরের 1 জানুয়ারি প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা সহ অভিযুক্ত 5 কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন নতুন ব্যবস্থাপনা পরিচালক ইমদাদুল ইসলাম। কিন্তু ঘটনা উল্টা পথে হাঁটে মাত্র 25 দিনের মাথায়। 25 জানুয়ারি নতুন এমডিকে আরেকটি চিঠি দিয়ে চাকরিচ্যুতির ঘটনায় ব্যাখ্যা চায় বাংলাদেশ ব্যাংক। এমনকি এমডির পদ থেকে অপসারণ না হওয়ারও কারণ জানতে চায় নিয়ন্ত্রক সংস্থা। ইনভেস্টিগেশন হয়ে গেছে, তাদের রিপোর্টও আছে, বাংলাদেশ ব্যাংকের অর্ডার আছে, নির্দেশ আছে, এবং আমাদের লয়ারেরও এখানে তাদের ওয়েটিং আছে যে হ্যাঁ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি সেই বেসিসে ব্যবস্থা নিয়েছি। 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদেরকে ডিসমিস করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো কিছুদিন আগে আমি বাংলাদেশে গেলাম দেখা করার জন্য বিভিন্ন ইস্যু নিয়ে। তো ওখানে আমাকে বলা হলো যে একজন ব্যক্তি উনি বললেন যে আমি কেন দিয়ে ব্যবস্থা নিলাম, উঠলে আমাকে বলেছেন। ওই সময়ের পরিদর্শনে উঠে আসে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মশিউর রহমান এবং মানব সম্পদ ও প্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোহাম্মদ জসিমউদ্দিনের দায়িত্ব পালনে ঘাটতির কথা। এছাড়া ঝুঁকিপূর্ণ ঋণ অনুমোদন, প্রক্রিয়াগত ত্রুটি এবং বোর্ড অনুমোদন ছাড়াই সম্পদ স্থানান্তর ছিল গুরুতর অপরাধের তালিকায়। অভিযুক্তদের তালিকায় ছিলেন প্রধান আর্থিক কর্মকর্তা আবু বকর সিদ্দিক, লয়ালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান আসাদুজ্জামান এবং ট্রেজারি বিভাগের প্রধান মুনিরুজ্জামান। রেপটাইল ফার্ম ও এ&পি ব্যাটারি ঋণ পুনঃতফসিল এবং সুদ মওকুফের প্রক্রিয়ায়ও স্বচ্ছতার ঘাটতি পায় বাংলাদেশ ব্যাংক। আর এসব অনিয়ম আমলে নিয়েই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে ব্যবস্থা গ্রহণের কয়েকদিন পরে নিয়ন্ত্রক সংস্থার অবস্থান কেন ঘুরে গেল সেটাই এখন বড় প্রশ্ন। বাংলাদেশ ব্যাংকের একই বিষয়ে একই প্রতিষ্ঠান থেকে সমসাময়িক সময় অর্থাৎ কম সময়ের ব্যবধানে সম্পূর্ণ ভিন্ন দুটি নির্দেশনা আসার কোনো সুযোগ নেই। যদি কোনো প্রতিষ্ঠান, কোনো ডিপার্টমেন্ট বা কেউ যদি এই ধরনের পত্র প্রেরণ করে থাকে, তবে দেখতে হবে যে কোন প্রেক্ষাপটে এই নির্দেশনা প্রেরণ করা হলো এবং কেন এই স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গেল বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা অবশ্যই বিষয়টি দেখব। অবশ্য অভিযোগ ও পর্যালোচনা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান মুখপাত্র। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা। বন্দরের টানা অচলাবস্থার প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে, প্রায় স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা। এছাড়া রমজান ঘিরেও তৈরি হয়নি বাড়তি চাপ, ফলে দামও স্থিতিশীল। ব্যবসায়ীরা বলছেন দ্রুত বন্দরের কার্যক্রম সচল না হলে ক্ষতি হতে পারে দীর্ঘমেয়াদে। মেজবা হাসানের রিপোর্ট। রমজান এলেই সরবরাহ সংকটের অজুহাতে অস্থির হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার। বিশেষ করে খেজুর, ছোলা, চিনি, তেল সহ বিভিন্ন ডাল জাতীয় পণ্যের দাম বেড়ে যায় কয়েক গুণ। তবে এবার চিত্র কিছুটা ব্যতিক্রম। রোজা ঘিরে বাজার অনেকটাই স্থিতিশীল। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 85 থেকে 100 টাকায়। কিছুটা বাড়তি খেজুর ও চিনির দাম। ভোজ্য তেল ও ডাল জাতীয় পণ্য স্থির রয়েছে আগের বাড়তি দামেই। দাম গতবারের তুলনায় মোটামুটি একটু বাড়তি আছে, তবে গতবার যেমন হিউজ পরিমাণ আমদানি ছিল, দামও স্বাভাবিক ছিল, মানুষে কিনে খেতে পারছে। বর্তমানে আমদানি কম। তেল ছাড়া অন্যান্য রমজানের পণ্যগুলা সর্বভালো ভালো, দামও কমের দিকে আছে। যে ছোলা ভালোটা ছিল 110 টাকা, ওই ছোলা এখন 90 টাকা। যে অ্যাঙ্কর ডাল ছিল আপনার 75-80, এখন 55 থেকে 60। যে মটর ডাল ছিল আপনার 70-75 টাকা, এখন 55 টাকা। সরবরাহ ভালো, আমদানিও ভালো, এলসিও ভালো হয়েছে এবার। বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক থাকলে এবার কিছুটা স্বস্তি পাবেন ভোক্তারা। যেভাবে মাল আছে আর যেভাবে বেচা বিক্রি তাতে হয়তো আশা করি তেমন একটা বাড়বে না, ক্রাইসিস নেই। কাজ আটকে আছে, হ্যাঁ যদি ওটি আরো খালাস হয় তাহলে তো আশা করি আরো বাড়ার কোনো প্রশ্নই আসে না। কোনো সংকট নেই, অতবার দাম তবে আয় ব্যয়ের বড় ব্যবধানে অনেকটাই কাটছাট করতে হচ্ছে বাজারের তালিকা। দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার নজরদারি দাবি ভোক্তাদের। কম না, স্বাভাবিক দামের চাইতেও আমি বলবো যারা নিম্ন মধ্যবিত্ত আছে তারা কিন্তু আসলে এখনো একটা মানে কি বলবো কম বাজার করেই তাদের খেতে হয়। ওভারঅল বাজার আগের মতোই আছে, কমে নাই কোনো কিছু। রমজান ঘিরে কোনো গোষ্ঠী যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য আগাম পদক্ষেপের দাবি ভোক্তা সাধারণের। মিসবাহ হাসান,
একাত্তর, ঢাকা। 16টি বাণিজ্যিক ব্যাংক থেকে 17 কোটি 10 লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, যার কাট অফ মূল্য ছিল 122 টাকা 30 পয়সা। এ নিয়ে চলতি ফেব্রুয়ারি মাসে 2 দফায় মোট 38 কোটি 95 লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক। এর আগে চলতি 2025-26 অর্থ বছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কেনা হয়। এখন পর্যন্ত মোট 432 কোটি 30 লাখ ডলার কেনা হয়েছে। দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখার পাশাপাশি রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতেই ডলার কিনছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। এখন থেকে রাশিয়ার তেল কিনবে না ভারত। ট্রাম্পের এমন দাবিতে শঙ্কায় রুশ জ্বালানি ব্যবসা। এছাড়া রুবলের দাম বাড়ায় তেল গ্যাস থেকে আয় নেমেছে অর্ধেকে। এমন পরিস্থিতিতে চীনা নির্ভরশীলতা বাড়ছে মস্কোর। বিশেষজ্ঞদের মতে ভারত এমন সিদ্ধান্ত নিলে দীর্ঘমেয়াদে ভুগতে হবে ক্রেমলিনকে। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। গেল 1 বছর ধরে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে ভারতের উপর চাপ দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। এবার বাণিজ্য চুক্তির অংশ হিসেবে তেল আমদানি থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। ট্রাম্পের এমন দাবিতে শঙ্কা দেখা দিয়েছে মস্কোর জ্বালানি ব্যবসায়। যদিও জ্বালানি নিরাপত্তা আর সস্তা তেলের চাহিদার কথা ভেবে এখনও তা পুরোপুরি বন্ধ করতে পারেনি ভারত। ট্রাম্পের শর্ত মানতে সময়ের সাথে এই মাত্রা ধীরে ধীরে কমিয়ে এনেছে দেশটি। অন্যদিকে রাশিয়ার তেল কিনতে প্রয়োজন রুবল। সম্প্রতি দাম বাড়ে রুশ মুদ্রাটির। এছাড়া বিশ্ববাজারে কমে যায় অপরিশোধিত তেলের দাম। এতে জ্বালানি থেকে আয় নামে অর্ধেকে, অর্থের হিসেবে যা $5 বিলিয়ন। রয়টার্সের তথ্য অনুযায়ী নভেম্বরের তুলনায় ডিসেম্বরে রাশিয়ার তেল রপ্তানি দৈনিক 22% কমে দাঁড়িয়েছে 1.38 মিলিয়ন ব্যারেলে, যা 2023 সালের জানুয়ারির পর সর্বনিম্ন। আর মস্কো থেকে ভারতীয় আমদানি নেমেছে 27.5%। বিপরীতে ওপেকের অংশ বেড়েছে 53%। বিশ্লেষকরা বলছেন ভারত যদি তেল কেনা বন্ধ করে দেয় তাহলে চীনে সস্তায় তেল পাঠানোর চেষ্টা করতে হবে রাশিয়াকে, যেখানে প্রয়োজন হবে অতিরিক্ত সময়, যার প্রভাব পড়বে জ্বালানির উৎপাদন ও রপ্তানি আয়ে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্যমতে ডিসেম্বরে দৈনিক প্রায় 5 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে মস্কো, যার অর্ধেকে যায় বৃহত্তম বাজার চীনে। জ্বালানির আয় কমায় এর প্রভাব পড়েছে রাশিয়ার বাজেটেও। তেল গ্যাস থেকে আসা নগদ অর্থ দেশটির ফেডারেল বাজেটের প্রায় 1/4 যোগান দিয়ে থাকে। এমনিতেই প্রায় 30,000 পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত মস্কো। তার উপর ভারতের এমন সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ভোগাবে ক্রেমলিনকে। ট্রাম্পকে খুশি করতে ভিন্ন পথে হাঁটছে বিভিন্ন দেশ। কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞায় ভারতের মতো তুরস্কও কমিয়েছে রাশিয়ার তেল আমদানি। নাদিয়া ইসলাম তুলি, 71। বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আউন্স প্রতি যা ছাড়িয়েছে $5,000 ঘর। যুক্তরাষ্ট্রের স্বর্ণের ট্রেডিংয়ে জামানত বাড়ানোর ফলে মাঝে পতন ঘটে ধাতুর দামে। তবে ফেডারেল রিজার্ভে ট্রাম্পের রাজনৈতিক হস্তক্ষেপ এবং ভূ রাজনৈতিক অস্থিরতায় কমেনি স্বর্ণের চাহিদা, বরং কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কেনা অব্যাহত রাখায় আবারও ঊর্ধ্বমুখী এই ধাতুর দাম। অন্যদিকে রূপার দামও দিনের ব্যবধানে 9% বেশি বেড়ে আউন্স প্রতি পৌঁছেছে $91। মঙ্গলবার $1.2 ট্রিলিয়ন একটি তহবিল প্যাকেজে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার ফলে 3 দিন ধরে চলা আংশিক শাটডাউন স্থগিত হয়েছে। শুক্রবার সিনেটের অনুমোদন পাওয়ার পর মঙ্গলবার বিলটি প্রতিনিধি পরিষদে 217-214 ভোটে পাশ হয়। এই পদক্ষেপের মাধ্যমে সেপ্টেম্বরের অর্থবছরের শেষ পর্যন্ত বেশিরভাগ সরকারি সংস্থাকে অর্থায়ন করা হবে। বিলটি নিয়ে রিপাবলিকান নেতাদের অভিযোগ থাকলেও স্বাক্ষর করেন ট্রাম্প। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সর্বজনীন তহবিল প্যাকেজটি বাতিল করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দলগুলোর মধ্যে রাজনৈতিক মতভেদ বাড়ায় মার্কিন ফেডারেল সরকার বারবার অচলাবস্থার সংকটে পড়েছে। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।